ইসলাম খান যখন বাংলার সুবেদার ছিলেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীর, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই যে আমরা জানি যে ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে। সেটা কিন্তু ইসলাম খানই করেছিলেন 1610 সালে। তিনি রাজমহল থেকে মানে তোমার স্থানান্তরিত করে ঢাকায় বাংলা রাজধানী করেন, এবং সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করেন কি? জাহাঙ্গীরনগর। সো খুব ইম্পর্টেন্ট। তার মানে 1610 সালে যখন প্রথম ঢাকা রাজধানী হয় তখন মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান এবং মুঘল সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর, এবং তিনি কোথা থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন? রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন। ওকে, ভালো করে জানতে হবে কিন্তু। এরপরে শিক্ষা বিভাগের শীর্ষ প্রতিষ্ঠান নাম, এটা সবাই জানো তোমরা। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পকে নিতুন কুণ্ডু, ওকে ভালো করে বলবো, নিতুন কুণ্ডু। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা। তারপরে তোমার সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে শেখ নিয়ামত শাকের। দেখে নাও সূর্যদিগল বাড়ি, সূর্যদিগল বাড়িকে একটু উপন্যাস ছিল, উপন্যাস অনুযায়ী তিনি এটা চলচ্চিত্র বানিয়েছেন। স্টক শেয়ারে পরিবর্তিত নতুন পদ্ধতি ডিম্যাট, এটা তখন ছিল দরকার নেই, বার্তাও জেনে নিতে পারো। বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদী কোন জেলায়? পাবনা জেলায়। তার মানে দেখো, যেহেতু চিনি শিল্প, চিনি কোথা থেকে আসে? ইক্ষু থেকে আসে, যেটা আমরা আখ বলি, ইক্ষু থেকে। তার মানে বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায়? পাবনা। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পাবনার কোথায়? ঈশ্বরদীতে। চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউটও কোথায়? চিনি আসলে ঈশ্বর দিয়ে দিবা, পাবনা দিয়ে দিবা। বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র পাবনা, পাবনার কথা ঈশ্বরদী। আর এর বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। সুগার ক্রপ মানে তো সেটাই তোমার ইক্ষু, যায় ইংরেজি নাম দিয়ে দিয়েছে। আর মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর। এটা শুধু তোমার 10 ডিসেম্বর তারিখটা না মনে রেখে সালটাও জানতে হবে। 1948 সালে থেকে এটা তোমার পালন হওয়া শুরু হয়েছে। এটা খেয়াল করো যে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। তাই প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। আর 1 মে তো আমরা জানি বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। তার মানে মানবাধিকার দিবস কত সাল থেকে পালন করা হচ্ছে? 1948 সাল থেকে। ভালো করে মনে রাখতে হবে। চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া শহরে। এটা কিন্তু এখন আসতে পারে, চান্দু স্টেডিয়াম অনেক দিন ধরে খেলা হয় না, আগে হইতো। এরপরে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় কত সালে? 1955 সালে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ডক্টর মোহাম্মদ এনামুল হক 1956 সালের 1 ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক নিযুক্ত হন। ভালো করে মনে রাখতে হবে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক। ওকে, মানে প্রথম পরিচালক ছিল, পরে এটাকে তোমার মহাপরিচালক করা হয়েছে আর কি। আর তাকে পরিচালক নিযুক্ত করা হয়েছে। আর দেশ স্বাধীন হওয়ার পর, এটা তো 56 সালে, সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমির সাথে একীভূত করে এর কাঠামোগত পরিবর্তন হয় এবং পরিচালকের মর্যাদা মহাপরিচালক উন্নীত করা হয়। সেই অনুযায়ী বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাজহারুল ইসলাম। বাট এমনি যদি ধরো আসে বাংলা একাডেমির প্রথম পরিচালক, সেটা আসলে এনামুল হক হবে। আর যেহেতু পরিচালক থেকে স্বাধীনতার পর মহাপরিচালক পদ সৃষ্টি করছে, ওই অনুযায়ী কে? অধ্যাপক মাজহারুল ইসলাম। এটা একটু দেখে নিতে পারো। এটা আসলে এখানে অ্যান্সারটা নাই, ব্ল্যাঙ্ক অ্যান্সার। প্রথম পরিচালক মোহাম্মদ এনামুল হক, আর প্রথমে একটু উল্টাপাল্টা হয়েছে। প্রথম পরিচালক হচ্ছে এনামুল হক, আর প্রথম মহাপরিচালককে অধ্যাপক মাজহারুল ইসলাম। ওকে, বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? এটা চেঞ্জ হয়েছে। এটা তোমার আগে শোলাকিয়া ছিল কিশোরগঞ্জের, অনুযায়ী এটা শোলাকিয়া। ওকে, তবে সম্প্রতি দিনাজপুরের
গোরে শহীদ ময়দানে সর্ববৃহৎ ঈদের জামাত হয় কোথায়? দিনাজপুর জেলার গোরে। ওকে, শহীদ ময়দান। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান, এটা তোমার হচ্ছে যে চেঞ্জ হয়, তো এটা দরকার নাই। দক্ষিণ তালপট্টি হবে, এখানে তোমার তাপ না, এটা ল হবে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনা অবস্থিত? হারিয়াভাঙ্গা নদী। এটা অনেক ইম্পর্টেন্ট একটা নদী তোমার, এবং দ্বীপ দ্বীপটা আসলে এখন নাই, কারণ এই দ্বীপ নিয়ে ভারত বাংলাদেশের মাঝখানে তো অনেক ঝামেলা হয়েছে। ভারত বলছে আমাদের, বাংলাদেশ বলছে না আমাদের, এবং দুই দেশ দুইটা নাম দিচ্ছে, অনেক কাহিনী খেয়াল করো। দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলায়। 1 নম্বর প্রশ্ন, কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। দক্ষিণ সীমান্তে নদীর নাম কি? হারিয়াভাঙ্গা নদী। 2 নম্বর প্রশ্ন, হারিয়াভাঙ্গা নদীর মোহনা অবস্থিত। ভারত এটা নিয়ে ঝামেলা করছে, তবে বর্তমানে এর অস্তিত্ব নেই। এক নাম ছিল পূর্বাশা দ্বীপ। ওকে, তালপট্টি দ্বীপ একটা নাম ছিল। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ, এগুলো চেঞ্জ হয়, দরকার নাই। বাংলা নববর্ষ যে আমরা পালন করি, যে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। ওকে, এটা তোমরা জানো, সম্রাট আকবর। সে যেটা করছে সেটা হচ্ছে যে তোমার ওই যে কৃষিকাজের সুবিধার জন্য এটা শুরু করছিল, যে কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর 1854 খ্রিস্টাব্দে, 1584 খ্রিস্টাব্দে 10-11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন, এবং তা কার্যকর তা হচ্ছে তোমার 1556 সালের 5 নভেম্বর তার সিংহাসন আরোহণের সময়তে কার্যকর করেন। মানে শুরু করছে তোমার 1584 সাল থেকে, বাট তারিখ গণনা শুরু হয়েছে 1556 সালের 5 নভেম্বর তার সিংহাসন আরোহণের সময় থেকে। এটা একটু দেখে নিই। ওকে, 1556 সাল থেকে তারিখ গণনা শুরু হয়েছে, বাট শুরু করছে মানে কবে থেকে হিসাব করা শুরু করছে, মানে কখন থেকে এটা চালু করছে, কত সাল থেকে? 1558 সাল থেকে, বাট হিসাব করা শুরু করছে কত থেকে? 1556 সাল থেকে। ওকে, কান্তজির মন্দির দিনাজপুর, সেটা আমরা জানো। মহাখালী ফ্লাইওভার কতটি স্থান? সব বাদ প্রশ্ন, সব বাদ। এই যে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? খেয়াল করো, বান্দরবানের সাথে কোন জেলা সীমান্ত আছে? মায়ানমারের সাথে সীমান্ত আছে। ওকে, ভালো করে মনে রাখতে হবে। ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা? 30টা। মায়ানমারের সাথে 3টা। কমন কোনটা? রাঙ্গামাটি। ওকে, এই যে এটা দেখা। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়? মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটা অ্যান্সার ব্ল্যাঙ্ক। খেয়াল করো, এখানে কয়েকটা জিনিস কনফিউশনে পড়বা, যে বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা, মাছ নিয়ে গবেষণা করে, সেটা হচ্ছে তোমার ময়মনসিংহ বাকৃবিতে। হ্যাঁ, ওকে, গবেষণার জন্য। আর এর অধীনে 5টি গবেষণা কেন্দ্র আছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। ওকে, একমাত্র পাহাড়ি দ্বীপ। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? বাংলাদেশে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 1990 সালের 4 জানুয়ারি। ওকে, 1990 সালের 4 জানুয়ারি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন? 6-2। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের নাগরিকগণ যে বাংলাদেশি, এটা কোন অনুচ্ছেদ বলে মানে তোমার পরিচিত হবেন যে আমরা বাংলাদেশি? এটা আমাদের সংবিধানের 6-2 এটা বলা আছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। জাতি হিসেবে বাঙালি বা নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি। 6-2। এই যে বাংলাদেশ OIC সদস্য হয় কত? 1974 সালে। 1974 সালে। এটা আরও কাহিনী ছিল, যার দরকার নেই, কারণ সেটা শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান যাবে, OIC একটা সম্মেলন ছিল, ওই সম্মেলন রিলেটেড একটা কাহিনী আছে। এবং 1974 সালে কিন্তু তোমার পাকিস্তান আমাদের দেশকে কী দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। এটা নিয়ে একটা কাহিনী আছে। দেখ, কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়? 15 জন। এটা একটু দেখে নিও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 2001 সালে গঠিত হয়েছিল। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টা? 30টা। মায়ানমারের সাথে কয়টা? 3টা। ওকে, বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন? মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা কাহিনী আছে 1995 সালে। সেটা হচ্ছে আগে
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ছিল না, আগে এর নাম ছিল গ্যাট, GWT গ্যাট, এবং অনেকগুলো তোমার মিটিংয়ের পরে এটার নাম চেঞ্জ হয়েছে। এবং 1948 সালের 1 জানুয়ারি গ্যাট প্রতিষ্ঠিত হয় এবং 1995 সালের 1 জানুয়ারি নামকরণ করা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং যে ডাব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ, সেটা সদর কোথায় হয়? জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায়। এবং বাংলাদেশ 1995 সালে এই সংস্থার সদস্যপদ লাভ করে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের নাম কি? আরব বাংলাদেশ ব্যাংক, যেটাকে এবি ব্যাংক বলে আমরা চিনি। এবি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক। ওকে। স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? এরপরও এটা স্পর্শের পুনরূপটা একটু আমাদের জানতে হবে। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। ওকে, স্পেস, SPA হলো স্পেস, স্পেস শেষ, আরতে হলো কি রিসার্চ অ্যান্ড, আর আরতে হলো রিমোট, এসতে হলো কি সেন্সিং, আর ওতে হলো অর্গানাইজেশন। SPA প্রথম তিনটাতে হলো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। পার্শ্ব আছে না, স্পর্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ওকে। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র 1980 সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র স্পর্শ ঢাকার আগারগাঁও অবস্থিত। এরপরে বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে রঙিন টেলিভিশন শুরু হয়েছে। ওকে। আর বিটিভি বাংলাদেশ টেলিভিশন 1964 সালের মার্চে উদ্যোগ নেওয়া হয়, 25 ডিসেম্বর চালু হয়, দেখ দরকার নেই। এরপর বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প, তিস্তা সেচ প্রকল্প। অনেকগুলো সেচ প্রকল্প আছে আমাদের দেশে, এর ভিতরে সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? তিস্তা সেচ প্রকল্প। এটা তোমার হচ্ছে রংপুরের দোয়ানিতে তিস্তা নদীর বাঁধ দিয়ে বৃহত্তর রংপুর এবং দিনাজপুর অঞ্চলের 35টি উপজেলায় এগুলো দরকার নেই। তিস্তা। মনপুরা 70 কি একটা চিত্রশিল্পী, মনপুরা 70 একটা চিত্রশিল্পী। এটা হচ্ছে 1970 সালে বাংলাদেশে ভয়াবহ তোমার হচ্ছে যে জলোচ্ছ্বাস হয়, এর প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন তোমার হচ্ছে যে একটা চিত্র আগে, তার নাম ছিল মনপুরা 70। এটা আবার তোমরা চলচ্চিত্র দিয়ে দিও না, মনপুরা একটা ছবি যায়। কোন আইন সংস্থা করে র্যাব গঠন করা হয়েছিল? এটা করতে পারো, র্যাপিড আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। এই আইনটা সংস্কার করে র্যাব গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। মাইক্রো ক্রেডিট তো জানো, ক্ষুদ্র ঋণ, এটা গ্রামীণ ব্যাংক ছিল, এটা তোমরা জানো। ওকে। 6 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। ইরাটম উন্নত জাতের কি ধান? ভালো করে মনে রাখতে হবে, ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। গ্রিনহাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে কোন ক্ষতিটা হবে? সেটা হচ্ছে নিম্নভূমিগুলো ডুবে যাবে, নাম্বার 1, এটাই মেইন কাজ হবে। আর বেসরকারি বিল বলতে কাদের বিল বোঝানো হয়? সংসদ সদস্যদের বিল। আর মন্ত্রীরা যে বিল উত্থাপন করে ওটাকে বলে সরকারি বিল, আর সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করে ওটাকে বলে বেসরকারি বিল। ওকে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা এবং দোয়েল কিসের নাম? গমের নাম। ভালো করে মনে রাখতে হবে কিন্তু, এটা গমের নাম, ওদের গম। আর ইরাটম ছিল ধান, ইরাটম হলো ধান, আর বলাকা দোয়েল হচ্ছে গম। এছাড়া আরও কিছু আছে, সোনালিকা, আকবর, কাঞ্চন, বরকত, ইনিরা, এগুলো হলো গম, সব গম, সোনালিকাও গম। প্রথম ICC ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? এগুলো এখন না ইরিলেভেন্ট হয়ে গেছে, ওই রিলেটেড। 1976 সালে তোমার 26 জুলাই বাংলাদেশ ICC সহযোগী সদস্যপদ লাভ করে 1976 সালে। আর 1979 সালে অনুষ্ঠিত প্রথম ICC টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন রকিবুল হাসান। কে? রকিবুল হাসান, ভালো করে মনে হয়। বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে? ভৈরবে মিলিত হয়েছে। ওকে। কুশিয়ারা হবিগঞ্জে, রাজমিরিগঞ্জে মিলিত হয়েছে, কালনী নাম ধারণ করে এবং ভৈরব বাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপরে নাসাউ কোন দেশটির রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে নাসাউ। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। মনে রাখো, জাপানের লোকজন প্রচুর ডায়েট করে। ওকে। এরপরে শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার লাভ করেন? শান্তির জন্য প্রথম মহিলা নোবেল বিজয়ী হলো বার্থা ভন সুটনার।
ওকে, অস্ট্রিয়া। তবে যদি এই 4 জনের ভিতরে আসে, এই 4 জনের ভিতরে হচ্ছে আবার মারাতে এসা, বাট আলটিমেটলি আনসার হবে কি বার্তাবন সুরনার। এরপরে হচ্ছে কিছু দেখো অন্যরকম একটা কালার এখানে করা, আমরা হচ্ছে তোমার সাদা কালারটা ইউজ করি এখান থেকে। বাদ আচ্ছা, এখান থেকে একটা নিয়ে এটা নেই। আটলান্টিক, ইয়েস, আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ব্রিটেনের পক্ষে কে স্বাক্ষর করেন? আটলান্টিক সনদ হচ্ছে তোমার, এটা আগে একটু জেনে নাও, খেয়াল করো যে জাতিসংঘ গঠন নিয়ে অনেক আলোচনা চলতেছিল। এই গঠনের দ্বিতীয় পদক্ষেপ আটলান্টিক সনদ, দ্বিতীয় পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ জাতিসংঘ গঠনের। 1941 সালের 14 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ছিল কি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মানে সব ভারী নেতা। ওকে, ব্রিটিশ নৌতরীটার নাম ছিল প্রিন্স অফ ওয়েলসে মিলিত হয় একসাথে, যে তারা ওখানে মিটিং করে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস ভালো করে জানো। একটা হচ্ছে যে তোমার কত সালে ঘটনাটা ঘটছে? 1941 সালে। আমেরিকাতে ছিল সে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটেনে ছিল কে উইনস্টন চার্চিল। ব্রিটেনে ছিল চার্চিল আর ফ্রাঙ্কলিন রুজভেল্ট ছিল হচ্ছে কে ইউএসএ, রুজভেল্ট ইউএসএ। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিনপিস হচ্ছে হল্যান্ডের। হল্যান্ডের এক নাম কি? নেদারল্যান্ডস। ওকে, নেদারল্যান্ড ভিত্তিক। এটা 1971 সালে প্রতিষ্ঠিত হয়, যখন আমাদের দেশ যুদ্ধ বিগ্রহ চলতেছে। ওকে, ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? ফিজি, অস্ট্রেলিয়া। ফিজি, অস্ট্রেলিয়া দুইটা, কারণ তাদের মানে না। যেমন যুক্তরাষ্ট্র এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত কোনোটি দেশের ব্রিটেনের রাজা বা রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে তারা মান্য করে। ব্রিটিশ উপনিবেশভুক্ত ছিল, এখন অনেকে আবার চলে গেছে যে আমরা মানে না, লাইক ফিজি, অস্ট্রিয়া। বাট কানাডা, অস্ট্রেলিয়া তারা এখনও মানে। ফ্রান্সের কোন মহান সম্রাট নেপোলিয়ানের জীবনাবাসন, ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ানের জীবনাবাসনে কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। এটা নেপোলিয়ান সে কী ছিল খেয়াল করো, ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয় সম্রাট নেপোলিয়ান 1815 সালে। ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটনের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন এবং মিত্র বাহিনী তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেন। সেখানে তিনি 1821 সালে মারা যান। তার মানে তাকে নির্বাসন দিয়েছেন কত সালে? 1815 সালে। গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ আছে কোন দেশে? ইন্দোনেশিয়া। ভালো করে মনে রাখতে হবে। এরপর নিচের কোনটি ভারতের 7 সিস্টার্স রাজ্যভুক্ত নয়? খেয়াল করো, কেরালা তো এই এলাকায় নাই। ত্রিপুরা আছে, মিজোরাম আছে, মণিপুর আছে। ওকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের আনুষ্ঠানিক আন্তঃরাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদানের জন্য, এটা কায়রোতে গেছিলো, এই সময় রিসেন্ট কোশ্চেন ছিল ওগুলো। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCTAD, এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। ওকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ন্যূনতম কত ইলেকট্রাল ভোট প্রয়োজন? 270টা ভোট পাইলেই সে প্রেসিডেন্ট হয়ে যাবে যুক্তরাষ্ট্রের। কারণ দেখো, সরাসরি ভোটের মাধ্যমে হয় না, এটা ইলেকট্রাল ভোট লাগে 538টা। সিনেটর থাকে 100 জন আর 435টা থাকে রিপ্রেজেন্টেটিভ, প্লাস 3 সাথে এত দরকার নেই আমাদের। মনে রাখো যে আমরা পরে এটা বিষয়ে আলোচনা। 270টা ভোট পাইলে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, মিনিমাম 270টা পাইলে। ইন্টারপোলের সভাপতি হচ্ছে লিও। ইন্টারপোলতে কী করে? এই যে আন্তর্জাতিক অপরাধীগুলোকে ধরে নিয়ে আসে। লিও আবার কোথায়? ফ্রান্সের লিও শহরে। ওকে, ইন্টারপোল। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948-এ। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এটা একটু গল্পটা দেখে নাও যে কেমনে এই কাজটা ওরা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেনের ম্যান্ডেটভুক্ত অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব করলে 29 নভেম্বর 1947 সালে জাতিসংঘের 81 নং প্রস্তাব অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তি ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ প্রভাবে জাতিসংঘ প্রস্তাব উপেক্ষা করে 1948 সালের 14 মে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1948 সালের 14 মে। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা? ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য।
ইন্দোনেশিয়া একটি প্রদেশ। ওকে, পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। কোফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের দ্বিতীয় তাও যেন এগুলো ওই সময় ছিল। বর্তমানে জাতিসংঘে এটা ভাগ করতে হবে। জাতিসংঘ বর্তমান তথা নবম মহাসচিব হচ্ছে তোমার অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগালের। টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? বার্লিনে। কেন? কারণ জার্মানি ভিত্তিক একটা তোমার হচ্ছে এটা সংস্থাটা জার্মানিতে হবে। টিআই এর কোথায়? টিআই হলো বার্লিন। টিআই হচ্ছে বার্লিন। এটা বাদ। এই যে এটা ভালো করে পড়ো। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। মানে দেখো এখানে এমন একটা নাম্বার যে 5 4 3, রিভার্স করে 3 4 5, মানে এইভাবেই জেনে নাও, কাজে লাগবে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করে এসে? সুয়েজ খালের আগে কাহিনিটা দেখো, ওই তাহলে ইজিলি এটা পারবে, বুঝতে পারা লাগবে। সুয়েজ খাল হচ্ছে একটা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযোগকারী জলপথ হলো সুয়েজ খাল। লোহিত সাগর এবং মধ্যসাগরকে। সাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিপেজ, দরকার নাই, 1869 সালে। এবং 1956 সালে মিশর এটিকে জাতীয়করণ করে। তার মানে এখানে কয়েকটা জিনিস খেয়াল করো। এটা খনন করা হয়েছে তোমার 1869 সালে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক কাহিনী হয়েছিল। তারপর 1956 সালে এটাকে কী করে? মিশর জাতীয়করণ করে। এবং 1967 সালে আরব ইসরায়েল একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের কারণে এটিকে তারা বন্ধ করে দেয়। কত সালে বন্ধ করে দেয়? 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়, যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেওয়া হয়। এবং 1974 সালে আবার এটা চালু হয়। তার মানে প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই যে তোমার মিশর জাতীয়করণ করছে কবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে মিশর এটাকে জাতীয়করণ করছে 1956 সালে, আর আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে 1967 সালে একবার, তখন এটা বন্ধ হয়ে গেছে। 1956 সব ভুলে গেলেও মনে রাখো যে মিশর জাতীয়করণ করছে 1956 সালে। ওকে, 1956 সালে জাতীয়করণ করছে। তখন আমাদের প্রশ্ন আমরা যা এখন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে? একটা লোহিত, এদিক দিয়ে লোহিত, তোমার মিশর এদিক দিয়ে আসতেছে, এই পাশে লোহিত সাগর আর ওই পাশে বিশাল মধ্য সাগর। কোন তারিখ আন্তর্জাতিক পরিবেশ দিবস? 5 জুন, এটা সবাই জানো। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্সের কাছ থেকে। লেবানন কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্সের কাছ থেকে লেবানন স্বাধীনতা লাভ করে। এরপরে দেখো গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কয় ঘন্টা? 6 ঘন্টা, এটা আমরা জানি। 6 ঘন্টা পার্থক্য, 9 ডিগ্রি দাগিমে, এত 6 ঘন্টা পর। ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম ইম্ফল? মণিপুর রাজধানী। ওকে, তবে আরও কয়েকটা একটু জেনে নাও। অন্যদিকে মিজোরামের রাজধানীর নাম আইজল, মেঘালয়ের রাজধানীর নাম শিলং, যেটা অনেকে ঘুরতে যায়। অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। মিজোরাম হচ্ছে জল, আইজল, আছে, মিজোরাম জল আছে। ওকে, মেঘালয় শিলং, যেটা আমাদের বাংলাদেশের মানচিত্রের উপরে হলো মেঘালয় রাজ্য, আমাদের উদ্দেশ্যে বাংলাদেশের উত্তরে। আর অরুণাচলের রাজধানী ইটানগর। ইউরো মুদ্রা কখন চালু হয়? খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে 1 জানুয়ারি 1999 সালে, মানে 1/1/99 সালে। ওকে, এখন ইউরো ব্যাংক নোটের প্রচলন হয় 1 জানুয়ারি 2002 সালে, মানে ইউরো মুদ্রা হিসেবে যে, ঠিক আছে, ইউরো মুদ্রা আমরা চালু করলাম 1 জানুয়ারি 1999। বাট কাগজের নোট এটা বাজারে আসে কবে, বা নোটের প্রচলন ঘটে 1 জানুয়ারি 2020, মানে 2002 হবে, কারণ 20 কেন বলতেছি, 2 হবে, 2002। ওকে, 1 মানে কত বছর পরে? তার মানে 3 বছর পরে। সদস্য দেশগুলোর নিজস্ব ব্যাংক নোট ও মুদ্রা বাতিল হয় 1 জুলাই 2002 সালে। যে সব তোমরা সব কিছু বাদ দিয়ে দাও, কারণ এখন এটাই সবাই ইউজ করবে। আর ইউরো মুদ্রাজনক রবার্ট মুন্ডেল 2015 সালে 1 জানুয়ারি ইউইভুক্ত 19তম সদস্য হিসেবে লিথুয়ানিয়া ইউরো মুদ্রা গ্রহণ করে। আচ্ছা, ওদিকে আমরা না যাই। এখানে দুইটা জিনিস আমরা জানলাম। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সালে, এবং হচ্ছে যে নোটের প্রচলন হয় 2002 সালে, তারিখ 1 জানুয়ারি। আর সব বাতিল করে দেয় 1 জুলাই 2002 সালে, 6 মাস পরে, এটা না চলবে। তারপরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, এটা বাদ। আবু সাইফ
গেইলা কোন দেশে তৎপর ছিল? ফিলিপাইন। আবু সাহেব ছিল কোন দেশে? ফিলিপাইন। গেইলা গোষ্ঠী। আবু সাহেব ফিলিপাইন। এরপরে মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মেসিডোনিয়া। কিন্তু আছে, খেয়াল করো, জন্মগ্রহণ তো করছে মেসিডোনিয়া মাদার তেরেসা। এখন বাকিগুলো দেখো। 1910 সালে 26 আগস্ট দক্ষিণ পূর্ব ইউরোপের যুগোস্লাভিয়ার স্কোপজে, বর্তমানে যেটার নাম মেসিডোনিয়া, জন্মগ্রহণ করেন এবং 1979 সালে শান্তিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। তার মানে তিনি পরে ইন্ডিয়ান হয়ে গেছে। এই হলো কাজ। তার মানে মাদার তেরেসা জন্মগ্রহণ করেন কোথায়? মেসিডোনিয়াতে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ট্রিগ ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি কোন দেশে ছিল? নরওয়ে ছিল, 1946 থেকে 52 সাল। ওকে, জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ট্রিগ ভ্যালি। কোন দেশের ছিল? নরওয়ে। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় 1979 সালে। নারীর প্রতি মানে ইউএন কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন, সিডাও এর শর্ট ফর্ম ছিল সিডাও। 1979 সালে এর সব ধরনের যাতে ডিসক্রিমিনেশন দূর হয় এটা স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই প্রশ্নটা কেন আসছে? কারণ আমরা এটা তোমার জানতে হবে যে যুক্তরাষ্ট্রের তাদের সময়সীমা মানে একজন প্রেসিডেন্ট তোমার সর্বোচ্চ 2বার করে নির্বাচিত হতে পারে এবং একজন 4 বছর করে থাকে, তার মানে সর্বোচ্চ 8 বছর হতে পারে। বাট একমাত্র প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি কত বছর ছিলেন? টানা 12 বছর। তিনি 1933 থেকে 1945 সাল পর্যন্ত টানা 12 বছর ছিলেন। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে ওই সময়, আমরা একটু পড়ছিলাম। যুক্তরাষ্ট্রে কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটের সংখ্যা সবচেয়ে বেশি? ক্যালিফোর্নিয়াতে নির্বাচক মণ্ডলীর ভোটের সংখ্যা সবচেয়ে বেশি, ইলেকট্রাল ভোট সবচেয়ে বেশি। ইলেকট্রাল ভোটের সংখ্যা ক্যালিফোর্নিয়াতে কত? 55। ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি জনবহুল রাজ্য এবং জনসংখ্যার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য প্রায় দ্বিগুণ, আর অঙ্গরাজ্য মানে দ্বিতীয় যেটা আছে ওটা প্রায় দ্বিগুণ। বাদ দাও, তবে ইলেকট্রাল ভোটের সংখ্যা কত? 55। এটা কিন্তু আসতে পারে না। ওকে, 55। সেনজেন চুক্তি হচ্ছে কি? অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। মানে এই যে ইউরোপীয় ইউনিয়ন আছে না, এটা চিন্তা করলে হচ্ছে আমরা তো সবাই একসাথে থাকি, আমরা তাহলে আর তোমার আলাদা থেকে কি হবে? সবাই একসাথে এক দেশ আর এক দেশে যাওয়ার জন্য আর এত রেস্ট্রিকশন রেখে লাভ, অবাধ চলাচল করবে। এই অবাধ চলাচল চুক্তির নাম হচ্ছে সেনজেন চুক্তি। এটাই হচ্ছে তোমার, এরা প্রথম হয় তারিখটা একটু দেখো। ভ্রমণ লক্ষ্য 1985 সালে 14 জুন লুক্সেমবার্গের সেনজেন শহরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে প্রথম তোমার বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড স্বাক্ষর করে। ফলশ্রুতিতে 1995 সাল থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয় 10 বছর পরে। সেনজেন চুক্তি স্বাক্ষরিত 1985 এবং যাত্রা শুরু হয়েছে কবে? 1995। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ 2বার গণভোটের আয়োজন করেছিল? ডেনমার্ক। এগুলো দরকার ছিল। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্রের যে স্টেট কয়টা? 50টা। সর্বশেষ যোগ দিচ্ছে কোন দেশ? দেশ না, রাষ্ট্র। হাওয়াই ঘুরতে চলে আসছে। ওকে, 1959 সালে 50তম স্টেট হিসেবে যোগ দেয় হাওয়াই রাজ্য। কততম? 50তম। কে? হাওয়াই। জাপান ও রাশিয়ার মধ্যকার বৃহৎপূর্ণ দ্বীপটির নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। জাপান রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জ। কারণ হচ্ছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক ও বিপর্যয় ঘটলে 1945 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যে রাশিয়া, জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়, যা কুরিল দ্বীপপুঞ্জ নামে পরিচিত। এই দ্বীপপুঞ্জের মালিকানা রাশিয়া জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যখন ওরা বিপদে পড়ছে ওরা দখল করে নিয়েছে, এখন আবার বলতেছে না আমাদের দিতে হবে, এটাই ব্যাপার। যুক্তরাষ্ট্রে কোন স্টেট ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে নেওয়া হয়েছে? লুইসিয়ানা। যুক্তরাষ্ট্র অনেকগুলো স্টেট বিভিন্ন দেশের কাছ থেকে টাকা দিয়ে কিনছে। এই হলো কাজ, টাকা দিয়ে রাজ্য কিনে নিয়েছে। ওকে,
1903 সালে কিনে নেয় লুইসিয়ানা। উরুগুয়ে রাউন্ড সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। এটা থেকে এই যে বললাম না গ্যাট 1986 সালে তোমার উরুগুয়ে সংলাপ শুরু হয়েছে, 95 সালে অনেক কাহিনী করে পরে গ্যাট থেকে WTO হয়েছে। সফট লোন উইন্ডো পরিচিত হচ্ছে IDA মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, কারণ এরা হলো কম সহজ শর্তে ঋণ দেয়, এটা এই জন্য বলা হয় সফট লোন উইন্ডো। এবং বিশ্বব্যাংক গ্রুপের মোট 5টা সংগঠন আছে, একটা হলো IDA, আরও যে চারটা কী কী, একটা IBRD, IFC, AMIGA এবং ICSID, এই 4টা হলো বিশ্বব্যাংকের 5টি অঙ্গ সংগঠন। এর ভিতরে সফট লোন উইন্ডো নামে পরিচিত কোনটা? IDA। এবার এটা মনে রাখতে পারো কীভাবে, খেয়াল করো, দেখো আই দিয়ে তো ম্যাক্সিমামগুলো শুরু, দেখো শুধু MIGA মিগা ছাড়া, দেখো আয়ের পরে B IBRD, দেখো আয়ের পরে C ICSID, তার মানে BCD আছে, D মানে দেখো IDA BCDE নাই, F আছে, F কি দেখো IFC, এরপর সে মিগা MIGA মানে IBRD ICSID IDA IFC MIGA মিগা। মানে তুমি যদি মনে না থাকে লিখতে তো হবে না, দেখে অ্যান্সার পারলে হবে যে কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়। ওকে, জাস্ট বাদ দিবা অপশন দেখে। তার মানে 5টা কী আবার একটু জাস্ট পড়ো। IBRD, আয়ের পরে আই তো মনে রাখো ফিক্সড আছে, BRD, আয়ের পরে ICSID, BCD থেকে IDA, F থেকে IFC, আর একটা মিগা। ওকে, এরপরে এইসব বাদ, এগুলো ওই সময় সাম্প্রতিক ছিল। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন K।